Hello friend, good afternoon, welcome to your channel Crack WTET প্রাইমারি ইন্টারভিউ এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ইন্টারভিউ যারা প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই আমাদের চ্যানেলের দিকে নজর রাখো, কারণ যে বিষয়গুলি প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য তো প্রায় 200-র অধিক আমরা ভিডিও দিয়ে রেখেছি। খুব তাড়াতাড়ি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির আমরা ইন্টারভিউ নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা প্রাথমিক বিদ্যালয়ের বুক অ্যানালিসিসের একটি এপিসোড তোমাদের সামনে শেয়ার করতে চলেছি, যে প্রথম শ্রেণীর কলা ও কর্মশিক্ষা সম্পূর্ণ নতুন একটি টপিক এইটি। যে এই বইটি আমরা তোমাদের বলেছিলাম যে প্রত্যেকে কম বেশি বইটি কালেক্ট করবার চেষ্টা করো এবং যে বিষয়গুলি আছে সেগুলি একবার অবশ্যই তোমরা জেনে নেওয়ার চেষ্টা করো। সেরকমই আমি একটা প্রিভিয়াস একটা এপিসোড আগেই করিয়ে রেখেছিলাম। তো একটি বিষয় বলা ছিল যে এই বইটিতে যে কবির নাম রয়েছে, অর্থাৎ বাংলা এবং ইংরাজিতে যে কবিরদের নামগুলি রয়েছে সেগুলি সম্পর্কে আমি বলেছিলাম একটু জেনে নিতে। তো অনেকেই আমাদের কমেন্ট করেছিল যে সেগুলি সম্পর্কে একটু জানানোর জন্য এবং ডিটেলসে জানানোর জন্য। তো আজকে ভিডিওটিতে সেগুলি আমরা জানাবো। তো প্রথম শ্রেণীর কলা ও কর্মশিক্ষা বই নিয়ে আমরা আলোচনা করব। প্রাথমিক শিক্ষা পর্ষদের যে অফিসিয়াল অ্যাড্রেস, সেই অফিসিয়াল অ্যাড্রেসটি কিন্তু এটি রয়েছে, অর্থাৎ DK 7/1 বিধাননগর সেক্টর 2 কলকাতা 7,91,000। এটি কিন্তু জানতে হবে। এবং পর্ষদের যে অফিসিয়াল যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের নাম কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। প্রথম প্রকাশ, এই বইটির প্রথম প্রকাশ হয়েছিল কিন্তু ডিসেম্বর 2025 সালে, সুতরাং এটি কিন্তু সম্পূর্ণ নতুন এবছর। এই সমস্ত বিষয়গুলি আগেই আমরা আলোচনা করেছি, প্রচ্ছদ অলঙ্করণ আলোচনা করেছি। যারা দেখোনি তারা পূর্বের ভিডিওগুলি দেখে নাও। বিষয়বস্তু সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে এই যে বিষয়, অর্থাৎ আমি বলবো পার্ট 1 একটি বিষয় দেওয়া আছে ক্লাস 1-এর। এই বইটি তোমরা আগে দেখে তারপরে এই ভিডিওটি তোমরা দেখো, তাহলে বিষয়গুলি ভালো করে বুঝতে পারবে। আই বাটনেও কিন্তু তোমরা পেয়ে যাবে, আই বাটনের দিকে তাকালে তোমরা দেখতে পাবে, সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। তো এই যে বর্ণপরিচয়, আমরা সরাসরি চলে যাব পেজ নাম্বার 2 থেকে 5-এর, অর্থাৎ 2 নম্বর থেকে 5 নম্বরে কি আছে সেটাও আমরা একটু দেখবার চেষ্টা করি। দেখো এখানে, অর্থাৎ এটি যেহেতু প্রথম শ্রেণীর বই, এই বইটিতে কিন্তু বর্ণপরিচয় প্রথম ভাগ নিয়ে আলোচনা করা রয়েছে। তো বর্ণপরিচয় প্রথম ভাগ নিয়ে আলোচনা করা রয়েছে, এটি আর এমন কি বিষয়, আমরা তো সকলেই জানি কম বেশি, কিন্তু না, এখানে একটি আলাদা ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া রয়েছে। দেখো কি বলা হয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত বর্ণপরিচয় প্রথম ভাগে নির্বাচিত অংশ আত্মস্থ করে নিজেদের মতো করে বলা অভ্যাস করবে। এটি কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট একটি বিষয়। কেমন করে বলবে তা মূল রচনার পর নমুনা দেওয়া হলো। এখানে ব্যবহৃত সমস্ত নাম কাল্পনিক। ধরো আমি 14 নম্বর পার্টটি পড়াচ্ছি, বা প্রাথমিক বিদ্যালয়ে যে বই বর্ণপরিচয়, সেটি 14 নম্বর পার্ট পড়াচ্ছি। এখানে কি লেখা রয়েছে, এখানে রয়েছে, আচ্ছা প্রশ্ন, এখানে একটি কনফিউশন অনেকের মনে তৈরি হতে পারে যে বর্ণপরিচয় বই কিন্তু বর্তমানে সিলেবাসে নেই। দেখো এই বইটি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে কয়েক বছর আগে বিদ্যালয়ে দেওয়া হয়েছিল। তো এটি বর্তমানে না দেওয়া থাকলেও এর একটি গুরুত্ব রয়েছে বাংলা বর্ণমালার ক্ষেত্রে, সুতরাং তোমাদের এটি একটু জানা উচিত। তো এখানে দেখো বলেছে কি, আর রাতে নাই, ভোর হইয়াছে, আর শুইয়া থাকিব না, উঠিয়া মুখ ধুইয়া কাপড় পরি, কাপড় পরিয়া পড়িতে বসি, ভালো করিয়া না পড়লে পড়া বলিতে পারিব না, পড়া বলিতে না পারিলে গুরু মহাশয় রাগ করিবেন, নতুন পড়া দিবেন না। অর্থাৎ শিক্ষক মহাশয় এটি তো তাদের পড়িয়ে দেবেন, উচ্চারণের সাথে জোরে জোরে পড়িয়ে দেবেন, এবং পড়ানোর পর তাদেরকে বলবে যে নিজের ভাষায় বিষয়টিকে বলো তো। তখন তারা বলবে এটি আর রাত নেই, ভোর হয়েছে, আর শুয়ে থাকবো না, উঠে মুখ ধুয়ে কাপড় পরি, কাপড় পরে পড়তে বসি, ভালো করে না পড়লে পড়া বলতে পারবো না, পড়া বলতে না পারলে মাস্টার মশাই রাগ করবেন, নতুন পড়া দেবেন না। তোমরা বলতে পারো যে এটি তো আমরা সকলেই জানি, বা এটি শিখে আমার কী বা হবে, এ তো আমি জানতাম। দেখো এখানে কি হবে, এর পেছনে একটি ব্যাখ্যা কিন্তু রয়েছে। দেখো এখানে রয়েছে, আমরা কেমন করে ভালো মানুষ হব এবং কেমন করে ভালো আচরণ করব সে বিষয়ে কিন্তু এখান থেকে শিখব। তার মানে এই বইটি কিন্তু আমাদের সেই শিক্ষা দিচ্ছে যে আমরা কেমন করে ভালো মানুষ হব এবং কেমন করে আচরণ করব সেটি কিন্তু শেখানো হচ্ছে। এবং শেখানো হচ্ছে কিভাবে, এইটির মাধ্যমে কিন্তু শেখানো হচ্ছে। আমি একটি বিষয় নিয়ে আলোচনা করছি, শুধু অনেকগুলি পাঠের এখানে আলোচনা করে দেওয়া রয়েছে। যদি এগুলো নিয়ে আলোচনা করি ভিডিওটি অনেক লম্বা হবে, এছাড়া কিছুই হবে না। তোমরা বিষয়গুলি বুঝে নাও যে কি অ্যাকচুয়াল কি ফোকাস, সেটি আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম। চলে যাই
যে পরবর্তী যে আপডেট, আমরা অনেক কিছু কিন্তু এখানে বাদ দিয়ে দিয়েই এগোচ্ছি, কারণ অনেকগুলি আগে করা হয়ে গেছে, সুতরাং আমি সেগুলি নিয়ে এখানে আলোচনা করছি না। এখানে যে প্রথম কবি আমি বলেছিলাম যে যারা ইংরেজি যে সমস্ত ইংরেজি লেখা যে কবিরা রয়েছে তাদের সম্পর্কে তোমাদের একটু নলেজ রাখতে, এবং বাংলা যেগুলি রয়েছে তাদের সম্পর্কে নলেজ রাখতে। বিশেষ করে যারা বেঙ্গলি অনার্স রয়েছে তারা বাংলাটি ভালো করে জানবে, যারা ইংলিশ অনার্স রয়েছে তারা ইংলিশটি ভালো করে জানবে। শুধু তাই নয়, ক্রসে উল্টো করেও কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে, সুতরাং সবকটি সবার জেনে রাখা কিন্তু বেটার। তো এখানে কি বলেছে, কাজের লোক মৌমাছি নবকৃষ্ণ ভট্টাচার্য, তোমরা এগুলিও কিন্তু ডেমো দিতে পারো, নতুন টপিক হবে, ইন্টারেস্টিং হবে। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। এই যে একটি ডেমো, যেটি বলতে পারো যে ফেমাস ডেমো হয়ে গেছে। কি ডেমো? যে মনিরাম মুন্সি, একদম ইউটিউব দেখে কপি করে নিয়েছি, যে এভাবে এভাবে করতে হয় সেইভাবে আমরা মনিরাম মুন্সি করে দিয়ে আসছি। দেখো তারা কিন্তু এগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, ইন্টারভিউয়াররা। তাদের কিন্তু আর এগুলো দেখার প্রতি ইন্টারেস্ট নেই, কিন্তু নতুন কিছু যদি করো তাহলে তারা মন দিয়ে দেখবে এবং ভালো করে। তোমার কিন্তু 1 নাম্বার যদি বেশি পেতে পারো, তাহলে এটুকু মাথায় রাখবে যে 1 নাম্বার বেশি পাওয়া মানে তুমি মিনিমাম মিনিমাম 500 থেকে 1000 জনকে তুমি পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে পারছো। তো যাদের এটি ভালো লাগবে তারা করবে, যারা এটিকে নেগেটিভভাবে দেখবে তারা নেগেটিভ কমেন্ট করবে, কিন্তু ভুক্তভোগী কিন্তু নিজেকেই হতে হবে। যাই হোক, তা আমরা এই নবকৃষ্ণ ভট্টাচার্য সম্পর্কে একটু ইনফরমেশন তোমাদের দেওয়ার চেষ্টা করি। নবকৃষ্ণ ভট্টাচার্য ইনি কিন্তু 1859 সালে জন্মগ্রহণ করেন, অর্থাৎ নবকৃষ্ণ ভট্টাচার্যের যে জন্মগ্রহণের সালটি ছিল এটি কিন্তু রয়েছে, আমি তোমাদের সামনে একবার এখানে এখানে লিখে দেওয়ার চেষ্টা করছি, তাহলে মনে থাকবে বিষয়টি। ইনি কিন্তু জন্মগ্রহণ করেন আঠারোশো আঠারোশো উনষাট সালে 1859 সালে জন্মগ্রহণ করেন, এবং তিনি মৃত্যুবরণ করেন 1939 সালে। 1939 সালে তিনি মারা যান। রবীন্দ্র সমসাময়িক বাংলার বিশিষ্ট কবি এবং শিশু সাহিত্যিক ছিলেন কিন্তু এই নবকৃষ্ণ ভট্টাচার্য। এর লেখার কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে। কি লেখার বৈশিষ্ট্য আছে? তিনি কিন্তু মূলত সহজ সরল ছড়া, দেখো এই ছড়াটি কত সুন্দর, সহজ সরল। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। তোমরা যদি মাইকেল মধুসূদন দত্তের কোনো লেখা পড়ে থাকো তাহলে দেখতে পারবে সেই লেখাগুলি কতটা কঠিন, কিন্তু দেখো এই লেখাগুলি কতটা সহজ। তাহলে মূলত তিনি সহজ সরল ছড়া ও কাজের লোক কবিতার জন্য বিখ্যাত। তাহলে তার একটা বিখ্যাত কবিতা কিন্তু কাজের লোক। 1859 সালের 29শে এপ্রিল হাওড়ার নারেড গ্রামে জন্মগ্রহণকারী এই কবি সখা ও সাথী পত্রিকার সম্পাদনা করেন। যাদের হাওড়ায় বাড়ি তারা কিন্তু এই নবকৃষ্ণ ভট্টাচার্য সম্পর্কে অবশ্যই জানতে হবে এবং মনে রাখতে হবে, তাহলে এক কাজে দুটো কাজ হয়ে যাবে তোমাদের। তাহলে হাওড়ার নারেড গ্রামে জন্মগ্রহণকারী এই কবি সখা এবং সাথী পত্রিকা সম্পাদনা করেন। তার উল্লেখযোগ্য শিশুতোষ রচনার মধ্যে রয়েছে শিশুরঞ্জন রামায়ণ, ছেলে খেলা, টুকটুকে রামায়ণ। তাহলে এগুলি মনে রাখতে হবে। তাহলে তার আর অন্য কিছু শিশু রচনার মধ্যে রয়েছে কিন্তু শিশুরঞ্জন রামায়ণ, ছেলে খেলা, আমি এখানে লিখে দেওয়ার চেষ্টা করছি, ছেলে খেলা। একটা দুটো মনে রাখলে যথেষ্ট, অনেকগুলি মনে রাখার দরকার নেই, আমাদের মাথাটা অনেকটাই ছোট, এত কিছু মনে রাখবার কিন্তু প্রয়োজন নেই। তো এগুলি কিন্তু খেয়াল রাখতে হবে। বিভিন্ন বিষয় রয়েছে, সেগুলি নিয়ে আমরা আর আলোচনা করছি না। এই বিষয়টি কিন্তু একটি তার ছোটদের জন্য রচিত একটি কালজয়ী কবিতা কিন্তু এটি, যে মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি। তো আর বিস্তারিত আমরা যাচ্ছি না, মোটামুটি এটুকু জেনে রাখবে, তাহলে কিন্তু সমস্ত বিষয় সহজ হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো আর একটি রয়েছে, ওই চলে সাইকেলে, ওই চলে সাইকেল। তো এখানে এটি লিখেছেন কে? এটি লিখেছেন কিন্তু মোহিত ঘোষ। তো এই মোহিত ঘোষের পুরো নাম যেটি রয়েছে সেটি কিন্তু মোহিত নাথ ঘোষ। মোহিত ঘোষের পুরো নাম রয়েছে মোহিত নাথ ঘোষ। তিনি রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট বাংলা কবি এবং শিশু সাহিত্যিক। তাহলে বুঝতে পারছো তিনি কিন্তু রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত বাংলা কবি এবং শিশু সাহিত্যিক। তিনি জন্মগ্রহণ করেন 26শে নভেম্বর 1921 সালে। তিনি 26শে নভেম্বর 1921 সালে কিন্তু জন্মগ্রহণ করেন, 26শে নভেম্বর। তিনি ছিলেন মূলত একজন জনপ্রিয় কবি এবং শিশু সাহিত্যিক। শিশু সাহিত্যে অসামান্য আবেদনের জন্য তিনি 1979 সালে জাতীয় পুরস্কার লাভ করেন। ভেরি ইম্পর্টেন্ট বিষয়।
তার বিখ্যাত ছড়ার বই রয়েছে টুপুর টাপুর, যেটি কিন্তু 1960-61 সালে রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত। তাহলে টুপুর টাপুর তার বিখ্যাত ছড়ার বই, তার বিখ্যাত একটি ছড়ার বই রয়েছে, সেটি কিন্তু রয়েছে টাপুর টুপুর। এটি টাপুর টুপুর, যেটি কিন্তু 1960 থেকে 61 সালে কিন্তু রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছিল। এবং তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে চিকিমিকি, বর্ণমালায় ছড়ার খেলা। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে এগুলি কিন্তু রয়েছে চিকিমিকি, বর্ণমালায় ছড়ার খেলা। দুই একটি মনে রাখবে তাহলেই কিন্তু হয়ে যাবে। এবং তিনি মৃত্যুবরণ করেন 1 জানুয়ারি 2007 সালে। 1 জানুয়ারি 2007 সালে, অর্থাৎ একজন আধুনিক কবির লিস্টেও কিন্তু তার নাম কিন্তু তোমরা রাখতে পারো। তাহলে মোহিত কুমার ঘোষ, মোহিত নাথ ঘোষ কিন্তু তার পুরো নাম। তো এই মোটামুটি ইনফরমেশনগুলো তোমাদের জেনে রাখলেই হয়ে যাবে। এরপরে চলে যাই পরবর্তী কবির দিকে। তো এই লিস্টের যে পরবর্তী কবি যিনি আছেন তিনি রয়েছেন অশোক কুমার মিত্র। এবং এখানে যে কবিতাটি রয়েছে, সুর নিয়েছি রং নিয়েছি। তো এই যে অশোক কুমার মিত্র, ইনি কিন্তু অশোক মিত্র নামেও পরিচিত। তো ইনি কিন্তু জন্মগ্রহণ করেন 1917 সালে 17 ফেব্রুয়ারি, এবং হুগলি জেলার পান্ডুয়ার চাকলাই গ্রামে কিন্তু তিনি জন্মগ্রহণ করেন। তাহলে হুগলি জেলার পান্ডুয়া গ্রামের হুগলি জেলার পান্ডুয়ার চাকলাই গ্রামে কিন্তু তিনি জন্মগ্রহণ করেন অশোক কুমার মিত্র। তার উল্লেখযোগ্য সাহিত্য জীবনের মধ্যে তিনি কিন্তু মূলত কবি এবং লেখক হিসেবে কিন্তু তিনি পরিচিত ছিলেন। তার লেখালেখি বাংলা সাহিত্যে অবদান রেখেছেন। তিনি রবীন্দ্র পুরস্কারে কিন্তু ভূষিত হয়েছিলেন, অর্থাৎ অশোক কুমার মিত্র কিন্তু রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন। তিনি 1999 সালে, অর্থাৎ তিনি কিন্তু 1917 সালে জন্মগ্রহণ করেন এবং মারা যান 1999 সালে। এই নামে কিন্তু একজন অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদও ছিলেন, যার সম্পর্কে চাইলে তোমরা একটু ডিটেলসে দেখে যেতে পারো, কিন্তু খুব একটা ম্যান্ডেটরি নয়। এরপর রয়েছে তোমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ কাকতালীয়, লিখেছেন অন্নদাশঙ্কর রায়। তো এই অন্নদাশঙ্কর রায় কিন্তু ছিলেন একধারে বাঙালি কবি, প্রাবন্ধিক, উপন্যাসিক এবং ভ্রমণ কাহিনীকার, যিনি ছড়ার জন্য কিন্তু জনপ্রিয় ছিলেন। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গাছ ছিল, ডাল ছিল, কাক ছিল, তাল ছিল, কাক বলে কাকা, পড়ে যা টিপ করে তাল গেল পড়ে, তাল ছিল লাল ছিল, ফোলা ফোলা গাল ছিল, তা বলে হা হা, উড়ে যা ফস করে কাক গেল উড়ে। তাহলে কিন্তু এটি সংক্ষেপিত একটা বিষয় রয়েছে, যেটি কিন্তু কাকতালীয় নাম রয়েছে এবং এটি কিন্তু অন্নদাশঙ্কর রায়ের লেখা। তাহলে ইনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন 1904 সালে। 1904 সালে জন্মগ্রহণ করেন এবং মারা যান 28 অক্টোবর 2002 সালে। অর্থাৎ সবাই কিন্তু আধুনিক কবির মধ্যে অন্তর্গত। এই যে অন্নদাশঙ্কর রায় ICS অফিসার হয়েও সাহিত্যের টানে চাকরি ত্যাগ করেন। তাহলে অন্নদাশঙ্কর রায় কিন্তু একজন ICS অফিসার হয়েও কিন্তু সাহিত্যের টানে চাকরি ত্যাগ করেছিলেন। তিনি মূলত লীলাময় রায় ছদ্মনামে লিখতেন। তাহলে অন্নদাশঙ্কর রায়ের কিন্তু ছদ্মনাম লীলাময় রায়। ভেরি গুরুত্বপূর্ণ কিন্তু একটি বিষয়। এবং বাংলা সাহিত্যে তার অনন্য গদ্যশৈলী এবং মানবতাবাদী চিন্তাধারার জন্য কিন্তু তিনি স্মরণীয়। তার সাহিত্যকর্মের মধ্যে উল্লেখযোগ্য কিছু রয়েছে পথে প্রবাসে, যেটি ভ্রমণ কাহিনী, সত্যাসত্য, যেটি কিন্তু রয়েছে উপন্যাস, রাঙা ধানের খই, যেটি রয়েছে ছড়া, ভেরি ইম্পর্টেন্ট এগুলি, রাঙা ধানের খই। তুমি কিন্তু কোনো অনার্সের পরীক্ষার ইন্টারভিউ দিতে যাওনি, তুমি দিতে গেছো প্রাথমিক বিদ্যালয়ে একটি চাকরির পরীক্ষার ইন্টারভিউ। সুতরাং তোমাকে খুব ডিটেলসে ভীষণ ইনফরমেটিভ জানতে হবে এমনটি নয়, যেটি প্রয়োজন সেটি তোমাকে জানতে হবে। তাহলে তার উপন্যাসের মধ্যে উপন্যাস রয়েছে সত্যাসত্য, এবং ছড়ার মধ্যে রয়েছে রাঙা ধানের খই, এবং ভ্রমণ কাহিনীর মধ্যে রয়েছে
পথে প্রবাসে, এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তোমরা নোট করে নিতে পারো। তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন 1962 সালে। মোটামুটি এটুকু ইনফরমেশন তোমাদের জেনে রাখলেই হবে, আর জানার প্রয়োজন নেই। এরপরে আমরা দেখতে পাচ্ছি ডু ইউ লাইক ফ্রুটস, এটি কিন্তু একটি ইংরাজি ছড়া রয়েছে। তো এটি লিখেছেন কে? স্বপ্না দত্ত। এই স্বপ্না দত্ত 40 বছরের বেশি সময় ধরে পত্রিকা ও সংবাদপত্রে নিয়মিত লিখে আসেন। স্বপ্না দত্ত তিনি ভারতীয় কিন্তু একজন পোয়েট, ভারতীয় লেখক এবং কবি কিন্তু এই স্বপ্না দত্ত। তিনি দীর্ঘ কয়েক দশক ধরে শিশুদের জন্য গল্প, কবিতা, বিভিন্ন সাহিত্যকর্ম লিখে আসছেন। তিনি ইংরাজি, হিন্দি এবং বাংলায় 3টি ভাষার অসামান্য দক্ষতার সাথে সাহিত্য রচনা করেছেন। তাহলে বুঝতে পারছো স্বপ্ন দত্ত কিন্তু শুধুমাত্র ইংরাজি পোয়েট নয়, তার বাংলাও রয়েছে, হিন্দিও রয়েছে এবং ইংলিশও রয়েছে। বিভিন্ন কবিতা কিন্তু বিভিন্ন এবং দক্ষতার সঙ্গে কিন্তু তিনি রচনা করে আসছেন। তিনি শিশুদের জন্য নানা ধরনের বই লিখতেন, গল্প, নাটক, ছবি, বই এসব লিখতেন। তার লেখার বিষয়বস্তু সাধারণত শিশুদের কল্পনা। তাহলে এটি কেন শিশুদের বইতে স্থান পেয়েছে তোমরা বুঝতে পেরেছো? তাহলে তার সাধারণ লেখার উদ্দেশ্য কিন্তু শিশুদের নৈতিক শিক্ষা, জীবনের বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে এবং শিশুদের কল্পনার উপর ভিত্তি করে। তিনি 1986 সালে ভারতের মানব সম্পদ মন্ত্রক দপ্তর থেকে ন্যাশনাল ফেলোশিপ অফ লিটারেচার লাভ করেছিলেন। তাহলে 1986 সালে কিন্তু ন্যাশনাল ফেলোশিপ ফর লিটারেচার কিন্তু তিনি লাভ করেছিলেন। এবং তার উল্লেখযোগ্য লেখা কাব্যগ্রন্থ যেটি রয়েছে তার মধ্যে রয়েছে কিন্তু প্রেম অলোকানন্দ। ভেরি ইম্পর্টেন্ট এটি, প্রেম অলোকানন্দ। প্রেম অলোকানন্দ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এটি মোটামুটি এটুকু তোমরা জেনে রাখো। আর যারা ইংলিশ অনার্সে ক্যান্ডিডেট রয়েছে তারা ক্লাসিসিজম, নিও ক্লাসিসিজম, বিভিন্ন এজগুলি সম্পর্কে তোমরা ডিটেলসে জানবে। আমাদের প্লেলিস্টে অলরেডি আমরা কমপ্লিট করে রেখেছি। প্রোজ, পোয়েট্রি, কমেডি এগুলি সম্পর্কে তোমরা তথ্য রাখবে। এবং কিছু কবি যাদের যাদের না জেনে তোমরা ইন্টারভিউ দিতে যাবে না, তাদের মধ্যে রয়েছে কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, জন কিটস, পিভি শেলি, টিএস এলিয়ট, জন মিল্টন, রবার্ট ব্রাউনিং। এই সমস্ত মোটামুটি যেগুলি নাম বললাম এগুলি সম্পর্কে জেনে তোমরা তারপরে ইন্টারভিউ দিতে যাবে। তোমাদের অনার্সের টপিক এটি, তোমরা সকলেই কম বেশি জানো। এরপরে চলে আসি এরপরে আমরা যেটির দিকে নজর রাখবো, তিনি রয়েছেন জিন ওয়ারেন। এই জেন ওয়ারেন, আগে আমরা স্বপ্ন দত্ত কিন্তু জানলাম কি তিনি একজন কিন্তু ভারতীয় লেখক, কবি। এবং এই জিন ওয়ারেন তিনি কিন্তু একজন আমেরিকান লেখক, যিনি মূলত শিশুদের শিক্ষা ও কার্যভিত্তিক বই লেখার জন্য পরিচিত। তিনি প্রচলিত অর্থে কিন্তু কবি বা উপন্যাসিক নয়, বরং ছোটদের শেখানোর জন্য সহজ এবং আনন্দময় ব্যবহারিক বই তৈরি করেছে। তাহলে এই যে সহজ একটি বিষয় রয়েছে, এভরিবডি হ্যাজ এ নেম, সাম আর ডিফারেন্ট, সাম আর সেম, সাম আর শর্ট, সাম আর লং, অল আর রাইট, নান আর রং, মাই নেম ইজ, ইটস স্পেশাল টু মি, ইটস এক্স্যাক্টলি হু আই ওয়ান্ট টু বি। তাহলে এই যে একটা সহজ সরল একটি বিষয় কিন্তু শিশুদের জন্য তুলে ধরেছেন এই জিন ওয়ারেন। এই জন্য কিন্তু এই তার নাম এই বইতে স্থান পেয়েছে। জন্ম কিন্তু আনুমানিক 1940 সালে কিন্তু তিনি জন্মগ্রহণ করেন। এবং তিনি কিন্তু পেশায় শিশু সাহিত্যিক এবং শিক্ষামূলক বইয়ের লেখক। জিন ওয়ারেন তিনি কিন্তু প্রধানত লিখেছেন প্রি স্কুল এবং কিন্ডারগার্টেনের জন্য, অর্থাৎ প্রি স্কুলের জন্য এবং কিন্ডারগার্টেনের জন্য তিনি মূলত লিখেছেন শিক্ষামূলক কার্যক্রম, গান, লেখা, ছড়া, বিভিন্ন বিষয়ে কিন্তু তিনি রচনা করেছেন। এবং তার কিছু উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে, জনপ্রিয় বইয়ের মধ্যে রয়েছে এবিসি ফার্ম, এবিসি ফার্ম, এবিসি ফার্ম। যদি বুঝতে না পারো আমি এখানে লিখে দিলাম এবিসি ফার্ম, সুপার স্ন্যাক্স, প্লে উইথ পারপোজ। তাহলে এগুলি মনে রাখবে, প্লে উইথ পারপোজ। তাহলে তার উল্লেখযোগ্য কতগুলি বই কিন্তু রয়েছে। এই বইগুলির মূল লক্ষ্য হচ্ছে খেলার মাধ্যমে শেখানো। তাহলে ভেরি গুরুত্বপূর্ণ। এরপরে চলে আসি
এরপরে আর যে বাদ্যযন্ত্রগুলি রয়েছে সেগুলি সম্পর্কে তোমাদের আগেই বলেছি। ছড়ার গানগুলি তোমরা একটু জানবে, যদি গান সম্পর্কে জানতে চাই তাহলে বলতে পারো। আধুনিক গান সম্পর্কে একটু জেনে রাখবে, বাদ্যযন্ত্রের যে অংশগুলি আছে সেগুলি জানবে, আর বাদ বাকি ইনফরমেশন তো তোমাদের আগেই করিয়েছি। একটি বিষয় যেটি রয়েছে যে প্রথম পর্বের যে পরীক্ষা সেটি কিন্তু অলরেডি হয়ে গেছে এবং সেটি কিন্তু 10 নম্বরের মধ্যে হয়। দ্বিতীয় পর্বের পরীক্ষা কিন্তু 15 নম্বর, তৃতীয় পর্বের পরীক্ষা 25 নম্বর, মোট কিন্তু 50-এর মধ্যে এই কলা ও কর্মশিক্ষা পরীক্ষাটি হবে। এইবার এখানে একটি কথা আছে, তোমাদের জন্য একটি প্রশ্ন থাকলো যে ফার্স্ট সামেটিভ যে পরীক্ষা সেটি কবে হয়, সেকেন্ড সামেটিভ পরীক্ষা কবে হয়, থার্ড সামেটিভ পরীক্ষা কবে হয়। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যারা প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশনের নিচ্ছ তাদের জন্য একটি ফ্রি পিডিএফ রয়েছে, তার জন্য তোমরা ইন্টারভিউ লিখে হোয়াটসঅ্যাপ করবে, ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে হোয়াটসঅ্যাপ করবে এই নম্বরে 8536897447, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। এবং যারা আমাদের 3টে পেইড পিডিএফ রয়েছে, যারা পেইড পিডিএফ নিতে ইচ্ছুক তারা ইন্টারভিউ পিডিএফ বুক প্লেলিস্টে যাবে, সেখানে দেখে নেবে এবং ইন্টারভিউ লিখে, শুধুমাত্র ইন্টারভিউ লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে তোমাদের অফার এবং ডিটেলস জানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এর পরবর্তী সিরিজে আমরা অন্যান্য ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসছি। থ্যাংক ইউ।